নমস্কার। আজকের গল্প তুমি আসবে বলেই, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। আপনার কি আমাকে একেবারেই ভালো লাগে না? কেন বলুন তো? উত্তরটা দিয়েই দিন না। না, লাগে না ভালো। দূর, এটা আপনার মনের কথাই নয়। আপনি যখন সবই জানেন তাহলে জিজ্ঞেস করছেন কেন? আপনি কি পাগল মশাই? এই 41 বছর বয়সের একজন মানুষকে যদি এসব জিজ্ঞেস করেন তো সে কি উত্তর দেবে? তার মানে আপনার আমাকে ভালো লাগে। বয়সটা তো সংখ্যা মাত্র। আর যে এই প্রশ্নটা করছে তার বয়স তো আর 21-22 নয়। কি চান আপনি? আপনাকে আপনার বয়সটাই বেড়েছে শুধু। আচ্ছা, ছেলে মানুষই শুরু করেছেন দেখছি। আপনার জ্বালায় আর লাইব্রেরিতেই আসা যাবে না। না এসে দেখুন না, এই জ্বালানোটাই মিস করবেন। আচ্ছা, এই বয়সে এসে আপনার এমন ইচ্ছের কারণ কি? আছে আছে, অনেক কারণ আছে। এই ধরুন, আমরা যখন গঙ্গার ধারে বসে চা খাই, সামনে দেখি কত যুগল হাত ধরে বসে একে অপরের কাঁধে মাথা রেখে কি পরম শান্তিতে চোখ বুজে আছে। আপনি বেশি রাত অবধি থাকতে চান না, বলেন লোকে কি বলবে। আপনি যদি আমার হতেন, জোর করে মাথায় টুপি পরিয়ে বসিয়ে রাখতাম, একদম ঠান্ডা লাগতে দিতাম না। আমারও ইচ্ছে হয় একাকিত্ব ভুলে সুন্দর করে বাঁচতে। ইচ্ছে করেনি। জানেন, প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর নারী জাতির প্রতি অভিমান হয়েছিল বড্ড। মনে হয়েছিল টাকা থাকলে আমার সব হতো। তারপর চাকরির পিছনে ছুটলাম, আর চাকরি পাওয়ার পর টাকার পেছনে। যখন হুঁশ হলো তখন প্রেমিকার ছেলে বিবাহযোগ্য হয়ে গেছে। আর তারপরেই তো লাইব্রেরিতে আপনাকে দেখলাম। তবেই ভালো লাগা জন্মেছে আপনাকে চেনা জানার পরেই। প্রথম দেখাতেই ভালোবাসার বয়স যে আর নেই। জীবনে তো অনেক যুদ্ধ করলেন, অনেক দায়িত্ব নিলেন। এবার আমার সাথে কিছুটা ভাগ করে নিন না। কথা দিচ্ছি, ঠকবেন না। আপনি আমার সম্পর্কে কতটা জানেন? যতটা জানি তা যথেষ্ট। আপনি একটু ভেবে দেখতে পারেন, তবে জোর করার সাধ্য আমার নেই। কাল সন্ধ্যায় আপনি ফাঁকা আছেন? গঙ্গার ঘাটে ওই 6টার দিকে আসবেন? হ্যাঁ, আসবো। বাড়ি ফিরে ব্রততী আজ শরীর ভিজিয়ে স্নান করে আয়নার সামনে দাঁড়ালো। চুল আঁচড়ে মুখে নাইট ক্রিম লাগাতে লাগাতে দেখলো মুখের চামড়া কিছুটা কুঁচকে গেছে। মাথার সামনে বেশ কয়েকটা চুল সাদা হয়ে চকচক করছে। চোখের নিচে ছোপ ছোপ কালো দাগ। ওর মনে পড়ল না ঠিক কতদিন আগে নিজের মুখটা ভালো করে দেখেছে। আচ্ছা, এমন চেহারার কাউকে কেউ ভালোবাসতে পারে? কেউ জোর গলায় বলতে পারে যে আমার তোমাকে চাই? লোকটা মস্করা করছে না তো? কিন্তু মস্করা করার মানুষ তো উনি নন। তার সাথে যেমনভাবেই মিশুক, তিনিও তো তার মতো ডক্টরেট করা কলেজের একজন প্রফেসর। আচরণ ছেলে মানুষের মতো করেন, কিন্তু ছাত্রছাত্রীদের মুখে শুনেছেন মিশুকে হলেও পড়ানোর সময় তিনি ভীষণ সিরিয়াস। 7-5 ভাবতে ভাবতে বৃদ্ধ বাবার ঘরে এসে ব্রততী দেখল বাবা মায়ের ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তার চোখ ভরা জল। ব্রততী বাবাকে সান্ত্বনা দিলে বৃদ্ধ রতনবাবু বললেন, মরে তোর মায়ের কাছে কি জবাব দেব বলতো? এই স্বার্থপর সমাজে কার ভরসায় তোকে রেখে যাব? বাকি জীবনটা কিভাবে একা থাকবি? বাবা, তুমি এত ভেবো না তো। ভাবনা তো হয় মা, একটা মানুষ খারাপ বলে তো আর সব মানুষ খারাপ হয় না। কত করে বললাম বিয়ে করে নে, কিন্তু তুই শুনলি না। খাবারটা খেয়ে নাও বাবা। খাইয়ে খেয়ে নেই। এই বয়সে সবার তো মরে যেতে ইচ্ছে করে, কিন্তু আমি তোকে একা রেখে মরতে চাই না। আমার মেয়েটা যে বড্ড সহজ সরল। আজ ব্রততী বহুদিন পর পছন্দের নীল রঙের শাড়িটা পরলো, গায়ে পছন্দের পারফিউমটা মাখলো। মনে বড় দোটানা তার। অতীত জানলে সৈকতবাবু কেমন রিয়্যাক্ট করবেন? আর কি তার সাথে যোগাযোগ রাখবেন না? আবার তাকে একা একা কাটাতে হবে বিকেলগুলো। কি জানি কি হবে।
গঙ্গার ধারে পৌঁছতেই দেখলেন সৈকতবাবু আগের থেকেই দাঁড়িয়ে সেখানে। আজ ব্রততী খুঁটিয়ে লোকটাকে দেখল। তার চুলেও পাক ধরেছে। ওর থেকে হয়তো বছর তিনেকের বড় হবে। বেশ লম্বা সুঠাম চেহারা, গায়ের রং শ্যামলা, যথেষ্ট সুন্দর এখনো সে। ব্রততীকে দেখে সৈকত এগিয়ে এলো, বলল, আসুন আসুন, এদিকটায় বসি, চা নিয়ে আসি দুকা। ব্রততী বলল, হ্যাঁ আনুন। চা খেতে খেতে সৈকত বলল, বলুন আপনার জীবনের গল্প। ব্রততী বলতে শুরু করলো, বাবা চাকরি সূত্রে গ্রাম থেকে শহরে আসা আমার। ছোটবেলাতেই মা মারা গেছে। আমিই তাদের একমাত্র সন্তান। কলেজে পড়ার সময় থেকেই প্রেম ছিল অনিকেতের সাথে। দীর্ঘ 7 বছর সম্পর্কে থাকার পর ঠিক করলাম পরিবারকে জানাবো দুজনে। জানালাম। তারপর দুই পরিবারের মানুষজন মেনেও নিল। কথা হলো পিএইচডি শেষ করে চাকরি পেলে বিয়ে করব। আইনি বিয়েটা সেরে রাখলো দুই পরিবার একত্রিত হয়ে। কিন্তু আইনি বিয়ের 1 বছর পর জানতে পারলাম তার বহুদিনের অন্যত্র সম্পর্কের কথা। বহু মেয়ের সাথেই সে প্রেমের সম্পর্ক রেখে চলেছে। আর 7টা বছর ধরে তাকে আমি অন্ধবিশ্বাস করে চলেছি। মেনে নিতে পারিনি জানেন। রাগে দুঃখে মরে যেতে ইচ্ছে করত, কিন্তু মেনে নিয়ে থেকে যেতে পারিনি। বিয়েটা আইনি ছিল তাই ডিভোর্স হলো। তারপর থেকে আর ভালোবাসতে ইচ্ছে করেনি। তবে খারাপ লাগে জানেন, যখন বাবা আমার জন্য দুশ্চিন্তা করে চোখের জল ফেলে। হঠাৎ ব্রততী দেখল সৈকত, শক্ত করে তার হাতটা চেপে ধরল। অদ্ভুত এক ভালো লাগা খেলে গেল ওর মন জুড়ে। সব ভুলে ব্রততী সৈকতের কাঁধে মাথা রাখল। পরদিন সকালে কলিং বেলের শব্দ শুনে ব্রততীর বাবা রতনবাবু বললেন, এই অসময়ে আবার কে এলো? মেয়ে তো বাড়িতে নেই। কাজের লোক দরজা খুলতে এক অচেনা ভদ্রলোককে দেখে তিনি অবাক হলেন। সৈকত রতনবাবুর পা ছুঁয়ে প্রণাম করে বললেন, আমি প্রফেসর সৈকত সান্যাল, আপনার মেয়ের বন্ধু। তারপর অনেক কথার পর সৈকত বলল, রতনবাবু, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। থাকতে দেবেন আমাকে আপনাদের সাথে? আমার কেউ নেই, বাবা মা মারা গেছেন বহুদিন আগে। আমি আপনার মেয়ের সাথে বাকি জীবনটা কাটাতে চাই। বৃদ্ধ রতনবাবুর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সৈকতের হাত দুটো ধরে বললেন, এই দিনটা দেখার জন্য আমি বেঁচে আছি বাবা। আমার নরম মনের মেয়েটা ঠকে গিয়ে কেমন যেন হয়ে গেছিল। আমি চাই তোমরা দুজন খুব ভালো থাকো। সৈকত বলল, আমি এসেছিলাম, ওকে জানাবেন না কিন্তু। বিকেলে বাড়ি ফিরে ব্রততী দেখল বিছানা থেকে উঠতে না চাওয়া বাবা ওয়াকার ধরে বাগানে হাঁটার চেষ্টা করছে। ব্রততী বলল, এতবার বলেছি তাও তুমি হাঁটতে বেরোওনি, আর আজ নিজের থেকে। রতনবাবু হেসে বললেন, আহা কি আনন্দ, কি আনন্দ! দেখ দেখ, আমাদের বাগানবিলাস গাছগুলো ফুলের ভারে নুয়ে পড়েছে। শুনতে পাচ্ছিস ওই লেবু গাছটায় কোকিল ডাকছে। বসন্ত এসে গেছে রে মা, বাতাস কি মিষ্টি। আমি আবার বাঁচতে চাই এই নতুন বসন্তে। বাবার খুশি দেখে ব্রততীর মনটা ভালো হয়ে গেল। তারপর আর বলবো না। আচ্ছা ঠিক আছে, বলছি। তারপর ছোট্ট একটা অনুষ্ঠান করে ব্রততী আর সৈকতের বিয়ে হয়ে গেল। বিয়েতে উপস্থিত ছিল 2 শিক্ষক শিক্ষিকার ছাত্রছাত্রীরা। বাবার আশীর্বাদ নিয়ে তারা নতুন জীবন শুরু করলো। এখন রোজ সকালে রতনবাবু জামাইয়ের হাত ধরে হাঁটতে বেরোন। ফিরে এসে সৈকত লেগে পড়ে স্ত্রীকে রান্নার কাজে সাহায্য করতে। তারপর সন্ধ্যায় মাঝে মাঝে ওরা চলে যায় গঙ্গার ঘাটে। অনেক রাত অবধি দুজন বসে থাকে। সৈকত ব্রততীর মাথা ঢেকে দিতে ভোলে না। সকালে সৈকতের চুম্বনে ব্রততীর ঘুম ভাঙে। মাঝে মাঝেই ওরা গরিব বাচ্চাদের খাবার বই খাতা বিতরণ করে। দুস্থ ছাত্রছাত্রীদের লেখাপড়ার খরচ ওরাই চালায়। জানেন,
ওরা ভীষণ ভালো আছে। ভালোবাসা একবার হয় কে বলেছে? এমন মানুষ পেলে আবার বিশ্বাস করা যায়, আবারও প্রেমে পড়া যায়। ব্রততীর এখন পছন্দের গান। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই।